গল্পটি বোঝার জন্য পুরোটা আগে দেখতে হবে। এগুলো সব বিনোদনের জন্য আর অ্যাওয়ারনেসের জন্য। 2 মাসের অন্তঃসত্ত্বাতে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তার সন্তানের বাবার জন্য। সে জানে না কার সন্তান তার পেটে। এইমাত্র সে ডাক্তারের কাছ থেকে জানতে পারলো সে 2 মাসের প্রেগনেন্ট। এবার আসি মেন গল্পে, যেখান থেকে শুরু হয়েছিল 3 মাস আগের কাহিনী। চোখ মুখ বাঁধা অবস্থায় কোনো এক রুমের মধ্যে পড়ে আছে তে। এই তো কিছুক্ষণ আগে বান্ধবীর বিয়ের অনুষ্ঠানে নাচ করছিল সে। নাচতে নাচতে ক্লান্ত হয়ে গেলে তে 1 গ্লাস শরবত খায়। সেই শরবত খেয়ে তের চোখ মুখ অন্ধকার হয়ে আসে। যখন তার জ্ঞান ফিরে তখন সে অনুভব করে তার হাত মুখ চোখ সবকিছু বাঁধা। সে ছাড়া পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু চেষ্টা করতে করতে একসময় সে ক্লান্ত হয়ে হাল ছেড়ে দেয়। হঠাৎ তের কানে ভেসে আসে এক পুরুষালী কণ্ঠ। কি বেবি, খুব কষ্ট হচ্ছে? খুব, আমারও হচ্ছে। আমার জীবন তছনছ করে দিয়ে, আমার সুখী পরিবারটা ভেঙে দিয়ে তুই আরামে বিয়ে করবি? তা কি করে হয়? তোর ভাইয়ের জন্য আমার বোনের জীবন নষ্ট হয়ে গেছে, তোকে তো এর ফল ভুগতেই হবে। পুরুষালী কণ্ঠটা তেকে কি বলছে তে কিছুই বুঝতে পারছে না। কিসের জীবন নষ্ট, কিসের ভাই? তের তো কোনো ভাই নেই, সে তার বাবা মায়ের একমাত্র সন্তান। তার বাবা মা গ্রামে থাকে, তে শহরে পড়াশোনা শেষ করে নতুন চাকরিতে যোগ দিয়েছে। আজ তার বান্ধবীর বিয়ে উপলক্ষে সে এখানে এসেছে। তে মুখ বুঝিয়ে কিছু একটা বলার চেষ্টা করতে থাকে। তখনই জাঙ্কুক তার গলা চেপে ধরে আর বলে ওঠে, আমার বোনটাও বাঁচতে চেয়েছিল। কি বয়স হয়েছিল? সবে 18তে পা দিয়েছিল। আর তোর ভাই আমার সহজ সরল বোনটাকে ওর প্রেমের ফাঁদে ফেলে তার থেকে সব গোপন ছবি নিয়ে সেগুলো ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। লজ্জায় ঘৃণায় আমার বোনটা আত্মহত্যা করে ফেলেছে। এই দুটো হাত দিয়ে দাফন করেছি তাকে আমি। ভাই হয়ে নিজের বোনের ওই নোংরা ছবিগুলো দেখেছি। আর শুনবি, তোর ভাই তার বন্ধুরা ওই ছবি নিচে কি কি কমেন্ট করেছিল? তে এতক্ষণে বুঝতে পেরেছে লোকটি তার বান্ধবী লিজার বদলে ভুল করে তাকে তুলে এনেছে। তে বারবার বলার চেষ্টা করছে সে লিজা নয়, সে তে, কিন্তু সে পারছে না। জাঙ্কুক তের শরীরের বিভিন্ন জায়গায় হাত দিচ্ছে, কখনো পেটে, কখনো কোমরে, কখনো বুকে। তে লজ্জায় শিউরে শিউরে উঠছে আর ফুপিয়ে কেঁদে উঠছে। আজ তোকে এখানে কেন নিয়ে এসেছি জানিস? আজ থেকে 5 বছর আগে আমি যে কষ্টটা পেয়েছি, আজকে সেই কষ্ট আমি দ্বিগুণ করে তোর ভাই আর তোর ফ্যামিলির কাছে ফেরত দিব। অন্যের বোনের সর্বনাশ করে তোর ভাই পার পেয়ে যাবে তা তো হয় না। আজ আমার প্রতিশোধের পালা। আমাদের বাবা ছিল না, মায়ের ছিল সব। ছোট বোনের এই মৃত্যু মেনে নিতে না পেরে মাও হার্ট অ্যাটাকে মারা যায়। এই দুনিয়ায় আমি একদম একা হয়ে যাই। আর এই সব কিছু হয়েছে তোর ভাইয়ের জন্য। বলেই জাঙ্কুক তের চুলের মুঠি শক্ত করে ধরে। তের গায়ে জড়ানো ছিল লাল রঙের শাড়ি। জাঙ্কুক তের গা থেকে টেনে হিস্ট্রে শাড়িটা খুলে ফেললো। তের পিঠ পেট সব জায়গায় জাঙ্কুকের স্পর্শ তেকে বেকুল করে তুলছে। জাঙ্কুক তের থেকে কিছুটা দূরে সরে গিয়ে বসে। একটা গ্লাসে মদ ঢালতে ঢালতে বলে, ভয় নেই, তোর ইজ্জতে আমি হাত দিব না, কিন্তু তোকে আজ রাত এখানেই থাকতে হবে। কাল সকালে তুই এমন অবস্থায় বাড়ি পৌঁছাবি যাতে তোকে দেখে শুধু তোর ভাই কেন পুরো পাড়া প্রতিবেশী লজ্জা পাবে, সিসি করবে। বলতে বলতে জাঙ্কুক অনেক ড্রিঙ্কস করে ফেলে। 2 বোতল বিয়ার খাওয়ার পর তার মাথা ঘুরতে থাকে। সে তাকিয়ে দেখে অর্ধনগ্ন অবস্থায় তে মাটিতে শুয়ে আছে। তে ক্লান্ত হয়ে ফোপাতে ফোপাতে ঘুমিয়ে গেছে। হঠাৎ তার পেটে ঠান্ডা স্পর্শ পেয়ে জেগে ওঠে। জাঙ্কুক তের উদরে পাগলের মতো নিজের ঠোঁটের স্পর্শ দিচ্ছে। তে ছটফট করছে। জাঙ্কুক তার সব বাঁধন খুলে দিয়ে তেকে কোলে তুলে নিয়ে বিছানায় ফেলে দেয়। প্লিজ, আপনি এমন করবেন না। আপনি যার কথা ভাবছেন আমি সেই নই, আমি লিজা নই। তের একটা কথাও জাঙ্কুকের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। জাঙ্কুক নিজের পরনের জামা কাপড় খুলে তের দেহের উপর ঝাঁপিয়ে পড়ে। তে অনেকবার বলেছে সে লিজা নয়, কিন্তু জাঙ্কুক নেশাগ্রস্ত থাকায় বুঝতে পারেনি। তের গলায় বুকে জাঙ্কুক পাগলের মতো নিজের ঠোঁটের স্পর্শ দিয়ে যাচ্ছে, কামড় দিচ্ছে। তে ব্যথায় চিল্লাচিল্লি করলে জাঙ্কুক তার বেল্ট দিয়ে তের হাত বেঁধে দেয়। এরপর শুরু হয় তের উপর নির্মম অত্যাচার। তের শরীরের সব জায়গায় এখন জাঙ্কুকের রাজত্ব। ইচ্ছে মতো সে সারা রাত তেকে আদর করে গেছে। এক সময় তে ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিয়ে জাঙ্কুকের সাথে তাল মিলিয়ে তাকে সম্পূর্ণ করে দিয়েছে। তে বাধ্য মেয়ের মতো নিজের সতীত্ব তুলে দিয়েছে জাঙ্কুকের হাতে। সারা রাত লাগাতার কয়েকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে জাঙ্কুক ক্লান্ত হয়ে তের বুকের উপর ঘুমিয়ে পড়ে। সকালে ভোরের আলোতে ঘুম ভেঙে যায় তের। সারা শরীরে অসহ্য ব্যথা, তার উপরে গায়ের উপর শুয়ে আছে লম্বা চওড়া বিশাল লোক। তে কোনো মতে জাঙ্কুককে ঠেলে শাড়িটা গায়ে জড়িয়ে নেয়।
তে এতক্ষণে জাংকুকের চেহারা ভালো করে দেখতে পেয়েছে। দেখে সে জাংকুকের বয়স বোঝার চেষ্টা করছে কিন্তু পারছে না। কাল রাতে সে যে ব্যবহার করেছে তার সাথে সে অনুযায়ী জাংকুকের বয়স অনেকটাই কম দেখা যাচ্ছে। মনে হচ্ছে একটা কিউট ছেলে বিছানায় শুয়ে আছে। তে হাঁটার জন্য পা বাড়ালেই ব্যথায় তার কোমর পা টনটন করে ওঠে। তাও সে কোনো মতে সেখান থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর জাংকুকের ঘুম ভাঙে। ঘুম ভাঙতেই সে নিজেকে অর্ধনগ্ন অবস্থায় দেখে। আশেপাশে চোখ বুলিয়ে তেকে খুঁজতে থাকে। দরজা খোলা দেখে সে বুঝতে পারে সে আর এখানে নেই। বিছানা ছেড়ে উঠতে নিলেই জাংকুক দেখতে পায় বিছানায় ছোপ ছোপ রক্তের দাগ। ভিতরে ভিতরে সে নিজেকে অপরাধী ভাবতে থাকে। মেয়েটার সাথে এমন কিছু তো সে করতে চায়নি, কিন্তু অতিরিক্ত নেশায় সে নিজেকে সামলাতে পারেনি। ফ্রেশ হয়ে সে ফ্লাইটের টিকিট বুক করে নেয়। জাংকুক তার সব কিছু হারিয়ে নিজের পরিশ্রমে প্রতিষ্ঠিত করে একটা বড় কোম্পানি। এখন সে বিদেশে বাস করে। তবে প্রতিশোধ নেওয়ার জন্য নিয়মিত যোগাযোগ ছিল বাংলাদেশে তার কিছু পরিচিত মানুষের সাথে। তারাই তেকে লিজা ভেবে তুলে এনেছে। এই কথা জাংকুক এখনো জানে না। ওইদিকে তে কোনো মতে হলে ফিরে, সাথে তার ফোনটাও নেই। সে যে কাউকে ফোন করবে, আর ফোন করেই বা কি করবে? এই মুখ সে কি আর কাউকে দেখাতে পারবে? সে যে এখন একটা নষ্ট চরিত্রের মেয়ে। বিয়ের আগে একটা পর পুরুষের সাথে রাত কাটিয়ে এসেছে, আর যার সাথে রাত কাটিয়েছে না জানে তার নাম, না জানে তার ঠিকানা। এই ছিল 3 মাস আগের কাহিনী। এবার বর্তমানে ফিরে আসি। তে অতীতের কথা ভাবতে ভাবতে রাস্তায় হাসছিল। সে কিভাবে এখন তার বাবা মাকে মুখ দেখাবে, কিভাবে বলবে সে যে বিয়ের আগেই বাচ্চার মা হতে চলেছে। এই বাচ্চার বাবার পরিচয় তো সে দিতে পারবে না। এসব ভাবতে ভাবতেই তের ফোন বেজে ওঠে। হ্যালো তে, তুই কই? অফিসে জলদি আয়, আজ আমাদের কোম্পানির নতুন চেয়ারম্যান আসবে। বস তোকে দেখতে না পেয়ে চিল্লাচিল্লি করছে। আমি এক্ষুনি আসছি। তে একটা অটো ধরে অফিসে যায়। ওদের অফিসটা কোনো এক বিদেশি কোম্পানি কিনে নিয়েছে। আজ থেকে তারা ওই বিদেশি কোম্পানির আন্ডারে কাজ করবে। অতঃপর অফিসে পৌঁছে যায়। তে একবার চেয়ারম্যানকে সেটা দেখার জন্য চোখ বাড়াতেই তে যাকে দেখতে পায় তাকে দেখে তার চোখ বড় বড় হয়ে যায়। তার সন্তানের বাবা। হ্যাঁ, এটাই তো সেই লোক যার সাথে সেই দিন রাতে তে ভাবতে ভাবতে ঘোর কাটে। তে সে দেখে জাংকুকের আশেপাশে প্রেস মিডিয়া আর 10-12 জন বডিগার্ড। তের জাংকুকের কাছে যাওয়া তো দূর, মানুষের ফিরে জাংকুকের চেহারাটাও ঠিক মতো আর দেখা যাচ্ছে না। তে মনে মনে ভাবতে থাকে, ওনাকে সেদিন দেখে বুঝিনি উনি এত পাওয়ারফুল লোক। উনি কি আদৌ জানেন যে সেই রাতে ওনার সাথে লিজা নয় আমি ছিলাম? উনি কি আমাদের এই সন্তানকে মেনে নিবে? আমাকে কি চিনতে পারবে? এইসব নানা কল্পনার জল্পনার মধ্যে কারো ডাকে তের হুঁশ ফিরে। এক্ষুনি চেয়ারম্যানের রুমে কফি নিয়ে এসো। আর হ্যাঁ, তুমি আমাদের স্টাফদের মধ্যে সব থেকে সিনসিয়ার মেয়ে। আমি চাই তুমি চেয়ারম্যানকে আমাদের কোম্পানির সব কিছু বুঝিয়ে দাও। এসো জলদি। তে বসের কথা মতো কফি বানিয়ে নিয়ে যায়। জাংকুক খুব মনোযোগ দিয়ে ফাইল দেখছিল। তে কফির কাপটা টেবিলে রাখে। তের হাত কাঁপছে, গলা শুকিয়ে আসছে, কিন্তু সে কিছুই করতে পারছে না। বস তেকে জাংকুকের সাথে পরিচয় করিয়ে দেয়। আপনারা এখন আসুন, আমার কিছু গেস্ট আসবে। কিছুক্ষণ পর জাংকুকের কেবিনে 2টা লোক আসে, সাথে আছে বডিগার্ড। তোদের এতদিন কোনো খবর পাচ্ছিলাম না কেন? তোদের তো বলেছিলাম যে আমাকে জানাবি। পরে ওই মেয়ের কি হয়েছে? বিয়ে কি ভেঙে গেছে? লোক সমাজে ওদের পরিবারকে লজ্জায় পড়ে গেছে? আমাদের একটা ভুল হয়ে গেছে। আসলে আমরা সেই দিন ভুল করে আপনি যাকে তুলতে বলেছিলেন তাকে না তুলে তার বান্ধবীকে তুলে এনেছিলাম। ওরা দুজন একদম একই শাড়ি পরেছিল, তাই আমরা বুঝতে পারিনি স্যার। জাংকুকের চোখ সাথে সাথে রক্তবর্ণ ধারণ করে। আগে টেবিলের উপর থাকা কফির কাপটা মাটিতে আছাড় মেরে ভেঙে ফেলে। তোরা কি বলছিস? তোরা নিজে জানিস, আর এই কথা এতদিন পর আমাকে বলছিস? আমি এটা কি করে ফেলেছি? একটা নিরীহ মেয়েকে ছি ছি ছি। বডিগার্ড, এদের নিয়ে যাও। আমি ওদের আর চোখের সামনে দেখতে চাই না। স্যার, আমাদের ভুল হয়ে গেছে স্যার, প্লিজ। ওয়েট, তোরা যে মেয়েকে এনেছিলি তার নাম জানিস? তার কোনো পরিচয়? তেমন কিছু জানি না। এখন আমার কি করা উচিত? কি করব আমি এখন? কি আমার উচিত ওনাকে গিয়ে বলা আমি ওনার সন্তানের মা হতে যাচ্ছি? আর উনি আমাকে বিশ্বাসই বা কেন করবে? রাতের বেলা বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানতে টানতে জাংকুক সেই রাতের কথা ভাবতে থাকে। কিন্তু এসে যে এমন কথা শুনতে হবে তা জাংকুক ভাবেনি। পরের দিন অফিসে। মিস্তে, আপনার কাজ বেশ ভালো। আপনি কিছুদিনের জন্য আমার পার্সোনাল সেক্রেটারি হয়ে যান। আমার সব কাজে আপনাকে হেল্প করতে হবে। ওকে স্যার। স্যার, আমার একটা কথা বলার ছিল। আসলে আমি সেদিন তে বাকি কথা বলতে যাবে তার আগে একজনের আগমন ঘটে। জাংকুক, আই মিস ইউ সো মাচ বলি জাংকুককে জড়িয়ে ধরে। আগে জানাবি তো আসবি। নিজের হুবু বড়ের সাথে দেখা করতে আসবো
আবার জানিয়ে আসতে হবে? বাপরে, বিয়ে ঠিক হয়েছে, বিয়েটা হয়নি বুঝলি। আর মিস্তে, আপনি এখন আসতে পারেন। তে কোনো মতে নিজের কান্না চেপে ওয়াশরুমের দিকে দৌড় দেয়। এটা কি শুনলাম আমি? তে পেটে হাত দিয়ে পেটের দিকে তাকিয়ে বলে, ওনার তো বিয়ে ঠিক হয়ে আছে, এই অবস্থায় কোনোভাবেই তো তোকে মেনে নিবে না উনি। এখন তোকে নিয়ে আমি কি করব? তোকে আমি একাই মানুষ করব। হ্যাঁ, কিন্তু একটা অবিবাহিত মেয়ে এই সমাজে একা তোকে নিয়ে কিভাবে বাঁচবো আমি? আমার মা বাবা, এসব ভাবতে ভাবতে আরও কান্না ভেঙে পড়েতে ওয়াশরুম থেকে বেরিয়ে 2 দিনের লিভ আপিল দিয়ে গ্রামে রওনা দিতে বাড়িতে এসে সে ভাবতে থাকে কিভাবে তার বাবা মাকে এই লজ্জার কথাটা বলবে। তে এক বুক সাহস নিয়ে তার মা বাবাকে এই কথাটা কেবলই বলল। এরই মধ্যে তার চাচা চাচি এসে হাজির, আর হই হুল্লোড় করে পুরো গ্রামের মানুষ একসাথে করে ফেলে। তের বাবা মায়ের লোকের কাছে দেখানোর মতো মুখ নেই, তাই তের চাচা গ্রামের সবার সামনে তেকে বেল্ট দিয়ে মারতে মারতে গ্রামের রেল লাইনের ধারে ফেলে দিয়ে আসে আর বলে দেয় তার পা যেন কোনোদিনও এই গ্রামে না পড়ে, তাহলে নাকি এই গ্রাম অপবিত্র হয়ে যাবে। তের বাবা মাকে বলা হয় যদি তারা তের সাথে যোগাযোগ করে তাহলে তাদের এক ঘরে করে দেওয়া হবে, সারা জীবনের জন্য বের করে দেওয়া হবে গ্রাম থেকে। নিজেদের বুকে পাথর রেখে তের বাবা মা তেকে ত্যাগ করে। মাঝরাতে স্টেশনের বেঞ্চে শুয়ে ফুপিয়ে কান্না করছে তে। এমনি সে প্রেগনেন্ট, তার উপর বেল্টের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে আছে তার শরীর। পেট থেকে রক্ত পড়তে পড়তে কাল সিটে পড়ে গেছে। কোনো মতে একটা ট্রেনের অপেক্ষায় তে একটা পাতলা ওড়না তে তার সারা দেহে ভালো করে পেঁচিয়ে নিয়ে ট্রেনে উঠে পড়ে। একটা কোনার সিটে গিয়ে চুপ করে বসে পড়েছে। এখন তার জীবনের সব কিছু শেষ। মাথার উপর এই কলঙ্ক আর পেটে এই অবৈধ সন্তান নিয়ে তাকে বেঁচে থাকতে হবে। তে চায় এই জীবন শেষ করে দিতে, কিন্তু পারছে না, শুধু তার সন্তানের জন্য। তার তো কোনো দোষ নেই। ভাবতে ভাবতেই তে ঘুমিয়ে যায়। মাঝ রাতে ট্রেন আসে, তে নেমে যায়, কিন্তু আশেপাশে কোনো গাড়ি নেই। এখন অনেকটাই রাত। খিদে পিপাসা আর শরীরের অসহ্য ব্যথা, তে আর নিজেকে টানতে পারছে না। এদিকে বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছে জাংকুক। গন্তব্য তার জানা নেই। 2 দিন হলো মেয়েটিকে খুঁজছে, কিন্তু কোনো খোঁজ পাচ্ছে না। তার অপরাধ বোধ তাড়া করে বেড়াচ্ছে তাকে। গাড়ি নিয়ে জাংকুক ঘুরতে ঘুরতে স্টেশনের সামনে চলে আসে। গাড়িতে আর কোনো সিগারেট না থাকায় গাড়ি থেকে নেমে সে আনতে গেল। যাওয়ার সময় কারোর সাথে ধাক্কা লাগে জাংকুকের। আই এম সো সরি, আমি আসলে দেখিনি। তারপর খেয়াল করে দেখলো এটাতে। স্যার আপনি? তে বাকি কথা শেষ করার আগেই জ্ঞান হারিয়ে ফেলে। জাংকুক তেকে ধরে ফেলে। মিস্তে, আপনি ঠিক আছেন তো? একই, ওনার এই অবস্থা কেন? জাংকুক তেকে কোলে করে তুলে গাড়িতে বসিয়ে দেয়। তের খুব জ্বর ছিল, তাই জাংকুক তাকে সোজা হসপিটালে নিয়ে যায়। সকালবেলা তে আস্তে আস্তে চোখ মেলে সে নিজেকে একটা রুমের মধ্যে আবিষ্কার করে। সাথে সাথে লাফ দিয়ে উঠে পড়ে। সে পাশে তাকাতেই দেখে জাংকুক তার বেডের পাশে হাতের নিচে মাথা দিয়ে শুয়ে আছে। জানালার ফাঁক দিয়ে এক চিলতে সকালের মিষ্টি রোদ জাংকুকের মুখে পড়ছে। এতে জাংকুকের ঘুমের ব্যাঘাত করছে। তে হাত দিয়ে রোদ আগলে জাংকুকের দিকে তাকিয়ে থাকে। আপনাকে দেখে আমি বুঝতে পারি না আসলে আপনি কেমন মানুষ, তাই ভয় হয়। শুধু এই সন্তানটাকে নিয়েই বাঁচতে চাই আমি। একটু পর জাংকুকের ঘুম ভাঙে। তে কিছুটা সরে বসে। একই, আপনি উঠে পড়েছেন? আপনি অত রাতে ওখানে কি করছিলেন? আর আপনার এই অবস্থা বা কি করে হলো? তে কিছু বলতে যাবে, এর আগে ডক্টর চলে আসে। ডক্টর এসে তের জন্য কিছু মেডিসিন লিখে দেয়। আচ্ছা, আপনি রেস্ট করুন, আমি আপনার জন্য ওষুধগুলো নিয়ে আসছি। তেকে উদ্দেশ্য করে কথাগুলো বলে জাংকুক চলে যায়। চলে যাওয়া মাত্রই তে আবার কান্না করতে থাকে। তে পেটে হাত দিয়ে তার সন্তানকে বলে, মাকে ক্ষমা করে দিস বেবি, আমি হয়তো কোনোদিনও তোকে আর বাবার পরিচয় দিতে পারবো না। জাংকুক ঔষধ আর কিছু ফল নিয়ে তের কেবিনে আসে। জাংকুককে দেখে তে চুপে সারে তার চোখের জল মুছে ফেলে। জাংকুক ফল আর ঔষধ তেকে খেতে বলে সে বাইরে একটু ফোনটা নিয়ে বের হয়। বাইরে এসেই সে কলটা রিসিভ করে। দেখে তার দাদি। দেশে এসেছিস আর এই বুড়ি দাদির কথা একদমই ভুলে গেছিস? এমনই হয়, দরকার ফুরিয়ে গেলে কেউ আর আপন থাকে না। দাদি প্লিজ তুমি শান্ত হও, আমি আজকে তোমার কাছে যাব। আমি তোর ফোনে কিছু মেয়ের ছবি পাঠাইছি, আজকে ওদের সাথে তুই ডেটে যাবি। মরার আগে তোর বিয়েটা দেখে যেতে না পারলে মরেও শান্তি হবে না। দাদি তুমি আবার শুরু করলে? বলেছি তো আমি এখন বিয়ে করব না। করবে না তো বেশ, আমি আজ থেকে সব খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম। তুই যদি ডেটে না যাস তাহলে আমি কিচ্ছু খাবো না। এসব আজে বাজে কথা বলা বন্ধ করো। আর কোথায় যেতে হবে বলো? আমার সোনা দাদু ভাই, আমি পাঠিয়ে দিয়েছি। জাংকুক কল কেটে হাফ ছেড়ে বাসে।
ডাক্তারের সাথে কথা বলে সমস্ত বিল মিটিয়ে দেয় জাংকুক। জাংকুক থেকে হল পর্যন্ত পৌঁছে দেয়। তারপর অফিসে আসে আর এসে আগে ফাইলটা খুঁজতে থাকে, কিন্তু কোনো ফাইলে সে ছবি খুঁজে পায় না। আসলে জাংকুক খুব তোড়জোড় করে খোঁজ লাগিয়েছিল মেয়েটার ছবির জন্য আর মেয়েটার সকল ডিটেলসের জন্য, যার সাথে সে রাত কাটিয়েছিল। জাংকুক তার কর্মচারীকে জিজ্ঞাসা করে, আমার কেবিনে কি কেউ ঢুকেছিল? জি স্যার, পরিষ্কার করার লোক ঢুকেছিল। জাংকুক দৌড়ে বাইরে চলে আসে, লোকটাকে বলে খুঁজে দেখতে। জাংকুক একটা ছবি পায়, কিন্তু ময়লা আর কফির দাগ পড়ে ছবির কোনো কিছুই আর বোঝা যাচ্ছে না। জাংকুক আবার বডিগার্ডকে কল করে, হ্যালো, আমার আর একটা ছবি লাগবে। সরি স্যার, এখন তো নেই, এটা ফটোশপ থেকে অনেক টাকা দিয়ে এনেছিলাম, আরেকজনের ছবি দিতে রাজি হচ্ছিল না, এই ছবিটাই ছিল। ওহ নো, আচ্ছা তোমরা খোঁজ নিতে থাকো, বেশি ইনফরমেশন পেলে আমাকে জানাবে। সন্ধ্যা 6টায় জাংকুক কেবিনে বসে মিটিং করছে। হঠাৎই দরজা খুলে ঢুকে পড়ে রোজি। সরি এভরিবডি, আজকে আমার বাবার আসার কথা ছিল, কিন্তু সে অসুস্থ হওয়ায় আমাকে পাঠিয়েছেন। সমস্যা নেই, বসো। তারা ভালোভাবে মিটিং শেষ করে খাবার অর্ডার দেয়। রোজি ওয়াশরুমে যাবে বলে বাইরে আসে। ওইটার যা বলেছিলাম ঠিক মতো করেছে তো? জি ম্যাম, আপনার কথা মতো জাংকুক স্যারের খাবারে ওষুধটা মিশিয়ে দিয়েছি। গুড, নাও তোমার বকশিস, এবার যাও। আর মনে মনে বলতে থাকে, এবার দেখি তুমি আমাকে বিয়ে না করে কোথায় যাও। বিয়ে তো আমি তোমাকেই করে ছাড়বো, সে তুমি চাও বা না চাও। রোজি সবার সাথে বসে খাওয়া দাওয়া শেষ করে। খাওয়া শেষ করে জাংকুকের মাথাটা কেমন ঘুরতে থাকে, সে সোজা হয়ে দাঁড়াতে পারে না। রোজি সবাইকে বলে সে জাংকুককে ঠিকভাবে পৌঁছে দিবে। রোজি, আমার মাথাটা কেমন জানি ঘুরছে আর খুব গরম লাগছে। এই তো জাংকুক, আমরা রেস্ট রুমে যাচ্ছি, তুমি একটু রেস্ট করো, তাহলে সব ঠিক হয়ে যাবে। জাংকুককে রোজি একটা রুমে নিয়ে যায়, বিছানায় শুয়ে দিয়ে রোজি জাংকুকের কাছে যাওয়ার চেষ্টা করে। আমার অনেক মাথা ঘুরছে, আমি কোথায়? এই তো জাংকুক, তুমি আমার কাছে। এমনটা করো না রোজি, এই যাও এখান থেকে। বলি জাংকুক রোজিকে ঠেলে ফেলে দেয়। জাংকুকের গায়ে শক্তি না থাকাতেও তার বহুল পেশিযুক্ত দুই বাহু দ্বারা ঠেলে রোজিকে ঘর থেকে বের করে দেয়। জাংকুক ফোন খুঁজতে থাকে তার বডিগার্ডদের কল দেওয়ার জন্য, কিন্তু ঠিকঠাক কিছু না দেখতে পেয়ে সে ভুলবশত তেকেই কল দেয়। প্লিজ এখানে তাড়াতাড়ি আসো। জাংকুক ঠিকানাটা দিয়ে সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে তের মাথায় কিছুই ঢুকছে না, তার স্যার কি বলল, কিন্তু এইটুকু বুঝেছে নিশ্চয়ই তার স্যার কোনো বিপদে আছে। তে তাড়াতাড়ি ঠিকানা মতো বেরিয়ে পড়ে। এদিকে রোজি জাংকুকের দরজার সামনে ঘোরাঘুরি করতে থাকে। ঠিক তখনই দেখে তে এদিকে আসছে। রোজি একটু সরে যায়, সে দেখতে পেল দরজা একটা চাবি এনে রুমে ঢুকে গেল। ও আচ্ছা, তাহলে এইটাই কারণ আমাকে বিয়ে না করার। দাঁড়াও, তোমার মজা আমি দেখাচ্ছি। তাড়াতাড়ি সে প্রেস মিডিয়াতে কল করে। এদিকে জাংকুক নেশার ঘরে অজ্ঞান হয়ে গেছে। তে দেখে জাংকুকের পরনের জামা কাপড় এলোমেলো। তে জাংকুকের শার্ট খুলে একটা রুমাল দিয়ে তার পুরোটা গা মুছে দেয়, পানি মাথায় ঢালে। একটু পর জাংকুকের জ্ঞান ফিরে। আপনি এখন ঠিক আছেন স্যার? হ্যাঁ আমি ঠিক আছি, ধন্যবাদ আপনাকে। চলুন স্যার আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। তে আর জাংকুক দরজা খুলে বাইরে বের হতে এই তোর সাংবাদিক তাদের ঘিরে ছবি তুলে ফেলে। ঘটনাটি এত তাড়াতাড়ি ঘটেছে যে জাংকুক আর তে কিছুই বুঝতে পারছিল না। জাংকুক তার কোট দিয়ে তের ফেস কভার করে দেয়। এটাই কি তাহলে সফল ব্যবসায়ী জিওন জাংকুকের আসল চেহারা? তিনি কি এইভাবে মেয়ে নিয়ে হোটেল রুমে ফুর্তি করতে থাকেন? একজন সাংবাদিক বলে ওঠে, বাট রাবিশ, কি বলছেন তা কি আপনারা? সাংবাদিকদের কবল থেকে জাংকুক আর তে কিছুতেই বের হতে পারছিল না। একটু পর জাংকুকের বডিগার্ড চলে আসে, তারা এসে সবকিছু সামনে নেয়। সরি তে, আমার জন্য আপনাকে এই পরিস্থিতিতে পড়তে হলো। কে জানতে বলুন এমন হবে, আপনি ভাববেন না বেশি কিছু। স্যার দেখুন সাংবাদিকরা কি নিউজ করেছে, যে দেখা যাচ্ছে আজকের চাঞ্চল্যকর খবর। হোটেল রুমে বিবৃতিকর অবস্থায় মেয়ে নিয়ে ধরা পড়লেন দেশসেরা ব্যবসায়ী মিস্টার জিওন জাংকুক। এই ব্যাপারে কিছু বলতে নারাজ সে। তাহলে কি এই ঘটনা আসলে সত্যি? তার সাথে যে নারী ছিল শোনা যাচ্ছে সে তার কোম্পানিরই একজন কর্মচারী। তাহলে কি মুখোশের আড়ালে জিওন জাংকুক মেয়েদের নিয়ে ব্যবসা করেন? জানতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে। জাংকুক রেগে চিৎকার দিয়ে ওঠে, কি সব নিউজ এসব, এরা একদম জাতা, কিছু না জেনে বুঝি নিউজ করে দেয়। তে আপনি একদমই চিন্তা করবেন না, আমি দেখছি ব্যাপারটা। তে মনে মনে ভাবতে থাকে, আমার জীবনে আর কত অপমান হওয়া বাকি আছে। পরের দিন অফিসে, আরে দেখ দেখ কে এসেছে, নায়িকা এসেছে। সবাই মিলে তেকে নিয়ে ব্যঙ্গ করতে থাকে। তে দাঁত মুখ খিচে সবার নোংরা মন্তব্যগুলো শুনছিল। হঠাৎ পেছন থেকে পুরুষালী কণ্ঠ ভেসে ওঠে, আমার হবু ওয়াইফকে অপমান করা, কার এত বড় সাহস?
তে সহ বাকি সবাই অবাক হয়ে যায় জাংকুকের কথায়। সবাই ভয়ে আর কিছু বলার সাহস পায় না, যে যার কাজে চলে যায়। তে আমার কেবিনে এসো। তে জাংকুকের পিছু পিছু কেবিনে যায়। বাইরে সব কি বললেন আপনি? আমি আপনার হবু বউ মানে? দেখো তে, সাংবাদিকরা বিষয়টা যেভাবে ছড়িয়েছে তাতে আমরা এখন যাই বলি সবই ওদের কাছে বাহানা মনে হবে। যেটা বললে আর কোনো কথা বলতে পারবে না, আমি সেটাই করেছি। আপনার এতে কোনো আপত্তি আছে? না, কিন্তু বিয়ে? আরে ধুর, এসব তো আইওয়াস। আর এর লোকে তো দুদিন এটা নিয়েই কথা বলবে, দুদিন পর সবাই শান্ত। এসব নিয়ে বেশি ভেবো না, আর অফিসে কেউ কিছু বললে পাতা দেওয়ার প্রয়োজন নেই। কিছুদিন পর সবাই সবকিছু ভুলে যাবে। লোকটা তো আচ্ছা বজ্জাত। আমি ভাবলাম সত্যি হয়তো। উফ, আমিও না। যে কিনা বোনের মৃত্যুর বদলা আরেকজনের বোনকে তুলে এনে নিতে চায়, সে কিনা বিয়ে করবে আমাকে। মাঝে মাঝে আমার এই লোকটাকে দেখলেই রাগ লাগে, আবার ভেতরে ভেতরে কেমন অনুভূতিও লাগে। ওই লোকের রক্ত পেটে নিয়ে তো ঘুরছে। হে আল্লাহ, আমাকে উঠিয়ে নাও। এগুলোতেই মনে মনে ভাবতে থাকে। মিস্তে, কি এত ভাবছেন? যান কাজ করুন। ওকে স্যার। তে তার কেবিনে গিয়ে চুপচাপ কাজ করতে থাকে। এইদিকে দাদির কল আসে জাংকুকের ফোনে। হ্যালো জাংকুক, নিউজে সব কি শুনছি? তোর হবু বউ আছে। কই, আগে তো বলিসনি। আর আমি তো তোকে শুধু দেখা করতে বলেছিলাম। মেয়েদের সাথে তুই যে একদম রুমে ঢুকে যাবি আমার জানা ছিল না। দাদি, এমন কিছুই না। আসলে আমি এসব বুঝি না। আমার নাত বউকে দেখতে চাই। কাল কি ওকে নিয়ে তুই আমার বাসায় আসবি? যদি না আসিস তবে আমি ঔষধ খাওয়া বন্ধ করে দিব বলে রাখলাম। এগুলো কেমন জিদ দাদি? আচ্ছা ঠিক আছে আমার সোনা দাদু ভাই। তারপর কলটা কেটে দেয়। পরের দিন জাংকুক তেকে নিয়ে তার দাদির কাছে যায়। মনে মনে ভাবে সে তার দাদিকে সব কিছু খুলে বলবে, তার দাদিকে একটু বুঝাবে। কিন্তু তাদের খাবার দেওয়ার সময় হঠাৎ খেতে খেতে তের বমি চলে আসে। তে ছুটে ওয়াশরুমে এসে বমি করতে থাকে। জাংকুকও তার পিছন পিছনে আসে। আপনি ঠিক আছেন? ডাক্তারের কাছে যাবেন? না, আমি ঠিক আছি। পেছন থেকে দাদি বলে উঠল, লক্ষণ তো ভালো না। তে, তুমি কি প্রেগনেন্ট? দাদির কথা শুনে তে আর জাংকুক দুজনেই ঢোক গেলে। না না দাদি, সেসব কিছু না। আসলে একটু অ্যাসিডিটির প্রবলেম আছে তো তাই। দাদির কাছে অনেকক্ষণ থেকে তে অনেক গল্প করে। দাদির বেশ পছন্দ হয় তেকে। তা তোরা বিয়ে করবি কবে? যদি বলিস তাহলে আমি আজকালের মধ্যে বিয়ের ব্যবস্থা করি। দাদির কথা শুনে জাংকুক কেসে ফেলে। তে আর জাংকুক দাদিকে সবকিছু খুলে বলার চেষ্টা করলেও দাদিকে বোঝানো সম্ভব হয় না। দাদির ওখান থেকে বের হয়ে আসতে আসতে প্রায় রাত হয়ে যায়। জাংকুক তেকে হলে পৌঁছে দেয়। তে হল থেকে কিছুটা সামনে নেমে পড়ে, বাকি রাস্তাটুকু হেঁটেই যাবে বলে। রাস্তায় কিছুটা সামনে যেতে সে খেয়াল করে হলের সামনে একটা পরিচিত মুখ দাঁড়িয়ে আছে। তে কিছুটা হাসি মুখ নিয়ে তার সামনে যায়। কি রে, তুই এখানে? সবিন, আরে তুই কোথায় ছিলি? হলে নেই শুনলাম। এই নে বিয়ের কার্ড, আমি বিয়ে করছি। মাশাআল্লাহ। এইদিকে গাড়িতে পাঁচটা ফেলে এসেছিল। জাংকুক সেটা দিয়ে আসতে দেখে একটা ছেলে দাঁড়িয়ে হেসে হেসে গল্প করছে। জাংকুক ভাবে হয়তো এইটা তের বয়ফ্রেন্ড। সে পার্স ফেরত না দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। বাসায় এসে জাংকুক একটা সিগারেট জ্বালিয়ে বারান্দায় দাঁড়িয়ে টানতে থাকে সিগারেট। তার মনের ভেতর কেমন জানি উথাল পাথাল করছে। কেন করছে সে নিজেও জানে না। তের সাথে ছেলেটাকে দেখার পর থেকে জাংকুকের সহ্য হচ্ছে না, রাগ হচ্ছে ভীষণ। কেন হচ্ছে সেটা জাংকুক নিজেও জানে না। সে কি মনে মনে তের প্রতি দুর্বল হয়ে পড়েছে? জাংকুক আর মনে বলতে থাকে, তে, আপনি একদম আমার মনের মতো একটা মেয়ে। আমি ভেবেছিলাম ওই মেয়েটাকে খুঁজে পেলে তার কাছে ক্ষমা চেয়ে ক্ষতিপূরণ করে আপনাকে আমার মনের কথা বলবো, কারণ আপনাকে দেখে আমার ভীষণ মায়া হচ্ছিল। আমার মনে হচ্ছিল আপনাকে আমি নিজের মতো করে যত্ন করে সাজিয়ে রাখি আমার বাসায়। আমার মনে রক্তক্ষরণ হচ্ছে তে। উফ, এটা কেমন ফিলিং আমি নিতে পারছি না। তোমাকে আমি কারোর সাথে সহ্য করতে পারছি না কেন? সেই দিন রাতে জাংকুক না ঘুমিয়েই কাটায়। পরের দিন সে অনেক জলদি অফিসে যায়। জাংকুকের কেবিনে, এদিকে আসুন, এই ফাইলগুলো নিয়ে তারপর শেষ করে আমাকে দিবেন। তো এই ফাইলগুলো তুলতে যাবে, তখন এই ফাইলগুলো পড়ে যায়। জাংকুক সাথে সাথে ফাইলগুলো ধরে ফেলে। তেটা সামাতে না পেরে জাংকুকের কোলের উপর বসে পড়ে। জাংকুক আর তে একে অপরের খুব কাছাকাছি। তারা দুজন একে অপরের নিঃশ্বাস অনুভব করতে পারছে। তের ভেতর উথল পাথল হচ্ছে। তার মনে পড়ে যাচ্ছে সেই রাতের কথা। জাংকুক মনে মনে ভাবছে, এই স্পর্শ তার খুব চেনা। সরি স্যার, এখন সাউন্ড প্লিজ। তে ডাকে জাংকুকের হুঁশ ফিরে। তে নিজেকে সামনে নিয়ে ফাইলগুলো নিয়ে বেরিয়ে আসে। পাগল না মাথা খারাপ, পুরো 1 মাসের ফাইল ধরে দিয়েছে। আমি কি রোবট? বজ্জাত একটা। কাজ করতে করতে তের ফোন আসে।
দেখে সবিন ফোন করেছে। তুই একটু তোর অফিসের বাইরে আসতে পারবি? একটু দরকার ছিল রে। জাঙ্কুক জানালার পাশে দাঁড়িয়ে কফি খাচ্ছিল। হঠাৎ সে দেখতে পায় তে অফিস থেকে বেরিয়ে সামনে দাঁড়ানো একটা ছেলের সাথে কথা বলছে। এই তো কাল রাতের ছেলেটা অফিস পর্যন্ত চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, দেখি এবার কি করে। এদিকে তে আর সবিনের মধ্যে কথোপকথন হচ্ছিল। আসলে সবিন প্রপোজ করতে চাইছে, কিন্তু কিভাবে করবে সেটা নিয়ে সে ভীষণ নার্ভাস। আরে ভয় পাস না, কি বলবি? ঠিক করেছিস কিছু? হ্যাঁ করেছি, তবে সব কিছু ভুলে যাচ্ছি। বিয়ে ঠিক হয়েছে ঠিকই, কিন্তু তোর ভাবি বলে দিয়েছে ঠিকঠাক প্রপোজ করতে না পারলে বিয়ে ক্যান্সেল। আচ্ছা বল তো দেখি, আমি না হয় ভাবির রোলটা নিলাম। সবিন হাঁটু গেড়ে তের সামনে বসে। জাঙ্কুক সেটা দেখে ফেলে, জানলার পর্দা খামচে ধরে, চোখ মুখ খিচে ফেলে, আর পুরো শরীর রাগে জ্বলে যাচ্ছে এই দৃশ্য দেখে। সবই ঠিক আছে, কিন্তু প্লিজ তোতলাস না। তে উদ্দেশ্য করে সবিনকে বলে, কাল কিন্তু আমাদের গায়ে হলুদ, ঠিক সময়ে চলে আসিস। তে অফিসের ভিতরে আসতেই জাঙ্কুকের ডাক পড়ে যায়। ফাইলগুলো শেষ হয়েছে স্যার? অনেক ফাইল, টাইম লাগবে। তো কাজ ছেড়ে বাইরে গল্প করার জন্য আপনাকে মাইনে দেওয়া হয়? সরি স্যার, কাল রাত পর্যন্ত টাইম দিলাম, শেষ করে ফেলবেন। স্যার আমার কাল সন্ধ্যাবেলা ছুটি লাগবে। জাঙ্কুক মনে মনে ভাবতে থাকে, ওই ছেলে আজ তোমাকে প্রপোজ করেছে, এখন বিয়ের কথাও ঠিক হয়ে গেছে, তাই ছুটি চাইতো। ডেটে যাবে কাল, যাওয়াচ্ছি ডেটে। এগুলো জাঙ্কুক মনে মনে বলে, মুখ ফুটে তেকে বলে ওঠে, আগে কিছু কাজ আমাকে কমপ্লিট করে দিন, তারপর ছুটি দিব। পরের দিন তে একদম সেজে গুজে রেডি হয়ে অফিসে আসে। সেটা দেখে জাঙ্কুক আরো খেপে যায়। একটার পর একটা কাজ করাতে থাকে তেকে দিয়ে। তে তবুও সকল কাজ শেষ করে সন্ধ্যার পরে একটু ফ্রি হয়। তখন অফিসে শুধু জাঙ্কুক আর তে, বাকি সবাই চলে গেছে। তে বের হতে যাবে, তখনই জাঙ্কুকের ডাক, মিস তে আমাকে একটু বাড়ি পৌঁছে দিবেন প্লিজ, আমার শরীরটা খুব খারাপ লাগছে। বলি জাঙ্কুক পেট ধরে কাতরাতে থাকে। স্যার কি হয়েছে আপনার? চলুন তাহলে হাসপাতালে যাই। না, হাসপাতালে যেতে হবে না, আমাকে বাড়ি দিয়ে আসুন, বাসায় ঔষধ আছে, ওটা খেলে ঠিক হয়ে যাবে। তে আর উপায় না পেয়ে জাঙ্কুককে বাড়ি পৌঁছে দেয়। কি খালি পেটে ওষুধ খাবেন নাকি? কিছু খেয়ে নিন, একটু বসুন, আমি না হয় বানিয়ে দিচ্ছি। বলুন কোথায় কোনটা রাখা আছে? আপনি হয়তো কোথাও যাবেন, আপনার আর দেরি না করাই ভালো। যা দেরি হওয়ার হয়েই তো গেছে, আপনি বসুন। তে জাঙ্কুকের জন্য স্যুপ বানিয়ে এনে দেয়, আর জাঙ্কুক সেগুলো খেয়ে ওষুধ খেয়ে নেয়। আসলে এগুলো ছিল জাঙ্কুকের নাটক, তেকে আটকানোর জন্য। তে হঠাৎ করে জিজ্ঞাসা করে বসলো, আপনার হঠাৎ পেট ব্যথা উঠলো কেন? হয়তো না খেয়েছিলাম, তাই হয়েছে এমনটা। ও আচ্ছা, কালকে না হয় আমি আপনাকে খাবার বানিয়ে দিয়ে যাব, আপনি জলদি কাউকে কাজে রেখে দিয়েন। এগুলো তের করার কারণ হচ্ছে জাঙ্কুক তেকে একবার সাহায্য করেছিল। এরই মধ্যে সবিনের কল আসে। কেন তে এখনো আসেনি? এদিকে তে জানায় তার বড্ড লেট হয়ে গেছে, সে এখন আসতে পারবে না। তে কল কেটে পিছনে ফিরতেই জাঙ্কুকের সাথে ধাক্কা খায়, আর ধাক্কা লাগার কারণে তে প্রায় পড়তেই যাবে। এমন সময় জাঙ্কুক তেকে ধরে ফেলে। জাঙ্কুকের হাত তের কোমরে। তে ভয়ে চোখ খেঁচে বন্ধ করে আছে, আর জাঙ্কুক তের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। হুশ ফিরতেই তের সাথে সাথে দাঁড়িয়ে যায়, আর জাঙ্কুকও সোজা হয়ে দাঁড়ায়। পুরো কোচকে জিজ্ঞাসা করে, কার সাথে কথা বলছিলেন? আমার ফ্রেন্ড, আমার কলেজের বন্ধু, ওর গায়ে হলুদ, আমি সেখানেই যাচ্ছিলাম, তাই ওকে ফোন করে জানিয়ে দিলাম আজকে আর যাওয়া হবে না, কাল বিয়েতে যাব। ওই ছেলেটা তাহলে তের বয়ফ্রেন্ড নয়? জাঙ্কুক মনে মনে আওড়াতে থাকে। পরের দিন বিয়েতে রোজির বোনের সাথে দেখা হয়। তুমি তে তাই না? তুমি তো আমার বোনের হবু বরের সাথে হোটেলে কট খেয়ে গেছিলে, তোমার লজ্জা নেই? আশেপাশে সবাই কানাঘুষা করতে থাকে। এইদিকে তে মাথা নিচু করে আছে, কি বলবে কিছু বুঝতে পারছে না। এরা এসব কি বলছে? তে কে জাঙ্কুক, আর কার সাথে তোমার সম্পর্ক? তে কিছু বলতে যাবে, এর আগে পুরুষালী কণ্ঠ তার কানে ভেসে আসে, সরি বেবি, আই এম লেট, প্লিজ রাগ করো না। জাঙ্কুক তের কাছে আসতে আসতে বলে ওঠে। তে ফিসফিসিয়ে বলে ওঠে, এত কাছাকাছি আসার কি দরকার? প্লিজ আপনি সরুন, তোমার বোনের সাথে আমার বিয়ে কোনো কালেই ঠিক ছিল না। তোমার বাবা আমার কাছে প্রস্তাব দিয়েছিল, আমি সেটা রিজেক্ট করেছি, ব্যাস এইটুকু। আর কিছু বলার আছে? আগে কটমট করতে করতে সেখান থেকে চলে যায়। তে এবার জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে ওঠে, হয়েছে আপনার নাটক করা, আর আপনি এখানে কিভাবে এলেন? আমি চাইলে সবখানে যেতে পারি, তোমার কোনো প্রবলেম আছে? আপনি কি শুরু করেছেন? আমাকে কি ফলো করছেন নাকি? হ্যাঁ হতেও পারে, আমার হবু বউ বলে কথা। সবাই বিয়ের অনুষ্ঠান শেষ করে নিজ নিজ বাড়িতে যাওয়ার জন্য তোড়জোড় শুরু করে। তে আর জাঙ্কুক নতুন বর্বকে বিদায় জানায়। সবিন তে আর জাঙ্কুককে উদ্দেশ্য করে বলে ওঠে, আমাদের বিয়েটা তো হয়ে গেল, এবার তোর বিয়ের পালা। জাঙ্কুক বাঁকা এসে বলে ওঠে, আপনার বান্ধবী চাইলে খুব জলদি বিয়েটা সেরে ফেলবো।
তাই না তে? তে চোখ গরম করে জাঙ্কুকের দিকে তাকিয়ে জুতা দিয়ে জাঙ্কুকের পায়ে একটা খোঁচা দিয়ে চলে যায়। জাঙ্কুক তার পিছু পিছু ছুট লাগায়। আরে তে দাঁড়াও, আরে আস্তে হাঁটো, পড়ে যাবে। আপনি কি শুরু করেছেন বলুন তো? আর কয়দিন এই নাটক চালিয়ে যাবেন? তুমি এত রিয়াক্ট কেন করছো? আমি তো আপনার জন্য আমাকে সব জায়গায় গেলেই কথা শুনতে হয়। কেন শুনবো আমি? আচ্ছা বাবা কোর, আমরা গাড়িতে বসে কথা বলি। তুমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছো, তার দরকার নেই, আমি চলে যেতে পারবো। দেখো, জেদ করো না, এত রাতে তুমি গাড়ি পাবে না, তাও আমি একাই যাব। বলিতে হাঁটা শুরু করে। জাঙ্কুক তের সামনে গিয়ে দাঁড়িয়ে তেকে পাজা করে তুলে নেয়। কি করছেনটা কি? মানুষ দেখছে, নামান বলছে আমাকে। নামাবো না। যে আমার কথা শোনে না তাকে আমি এইভাবেই কথা শোনাই। জাঙ্কুক তেকে গাড়িতে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দেয়। আপনি ভুলে যাচ্ছেন, আপনি আমার বস আর আমি আপনার বেতনভুক্ত কর্মচারী, সেটা অফিসে, কিন্তু এখন নয়। মানে আপনি কি বলতে চাচ্ছেন? তুমি কি হতে চাও বলো? আমি কিচ্ছু হতে চাই না, কিন্তু আমি বানাতে চাই। তে অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকায়। কি বানাতে চান? আমার তৈরি করা নাটকের নায়িকা থেকে হুবহু বানাতে চাই। হঠাৎ করে তের পেট ব্যথা শুরু হয়ে যায়। চিন্তা করবেন না, আমি তাড়াতাড়ি আপনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি বলে জাঙ্কুক তড়িঘড়ি করে গাড়ি চালিয়ে তেকে নিয়ে হসপিটালে পৌঁছায়। ডাক্তার বলে ওঠে, চিন্তার কিছু নেই, এই সময় এমন একটু হয়, সবে মাত্র 2 মাস পার হলো অন্তঃসত্ত্বার, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি এই ওষুধগুলো লিখে দিচ্ছি আর এই ভিটামিনগুলো খাওয়াবেন। এই কথাটা জাঙ্কুক এতদিন জানতো না যে তে প্রেগনেন্ট, কিন্তু আজকে এই কথাগুলো শুনে তার পা থেকে যেন মাটি সরে গেল। এসব সে কি শুনছে? তে তো এখনো বিয়েই হয়নি, তাহলে বাচ্চা এলো কিভাবে? আর বাচ্চা যদি এসেও থাকে তাহলে তার বাবাকে? তাকে অস্থিরতায় ঘিরে ধরে। সে বুঝতে পারছে না তার কি করা উচিত। এইদিকে তের প্রতি তার ভালোবাসা, দুর্বলতা সে কোনোভাবে এড়িয়েও যেতে পারছে না। যে কোনো মূল্যেই হোক তেকে তার চাই। তের শরীরের ঘ্রাণ, তের স্পর্শ অদ্ভুত টান অনুভব করে। সেটা কেন সেটা সে নিজেও জানে না। তের আশেপাশে কাউকে সহ্যও করতে পারে না। তে সুস্থ হতেই জাঙ্কুককে খুব স্বাভাবিকভাবেই বলে ওঠে, আপনি এগুলো কেন করছেন? আমাকে এত সাহায্য করছেন, আমাকে ডাক্তার দেখাচ্ছেন, এগুলোর দায়িত্ব আপনার নয়। সত্যিই কি আমার নয়? তে কিছুটা ভরকে যায়। তে ভাবে, জাঙ্কুক কি সব জেনে গেছে? সত্যি বলতে আমিও জানি না তে, কিন্তু আপনাকে আমার ভীষণ চেনা চেনা লাগে। আর আজকের ডক্টরের মুখে এই কথা শোনার পর আমি এক অদ্ভুত টান অনুভব করছি। আপনার আমাকে খারাপ বাজে মেয়ে মনে হয় না? চুপ করো, আমি এসব শুনতে চাই না। সবাই জেনে না জেনে অনেক ভুল করে, যেমন আমিও করেছি। তাই বলে সেটা ধরে বসে থাকলে জীবন চলবে না। তে যেহেতু সিক, তাই জাঙ্কুক ভাবে তের একটু যত্নের প্রয়োজন। এটা ভেবে এক প্রকার তেকে জোর করে নিজের বাসায় নিয়ে আসে। জাঙ্কুক তেকে যত রকমের কমফোর্ট দেওয়ার সেগুলো দেওয়ার চেষ্টা করে। তে মনে মনে ভাবতে থাকে, আপনি কত কেয়ারিং। আপনাকে কি বলে দিব সেই রাতের কথা? এই বাচ্চাটা যে আপনার, আমি কি বলে দিব? না না, এটা করা যাবে না। আপনি যদি উল্টো আমাকে ভুল বোঝেন, যতদিন না আমি শিওর হচ্ছি যে আপনি জেনে গেছেন ওই দিন রাতে লিজার বদলে আপনি আমাকে নিয়ে এসেছেন, ততদিন আমি বলবো না আমি সব হারিয়েছি। কিন্তু এই বাচ্চাটাকে আমি হারাতে পারবো না। আপনার যে রূপ আমি সেই দিন দেখেছি, তাতে আপনি যেমন ভালো মানুষ তেমন চরম হিংস্র। কি হলো? কোন ভাবনায় ডুবে গেছে তে? না কিচ্ছু না। তে সারা রাত ধরে ভাবতে থাকে তার কি করা উচিত। ভেবে ভেবে সে এটাই ঠিক করে সে আগে জানবে জাঙ্কুক তার ফুলের কথা জানে কিনা। যদি জানে তাহলে সে সত্যিটা বলবে। সকালবেলা ঘুম ঘুম চোখেতে বিছানা ছেড়ে উঠেই দেখে বিছানার পাশে মেয়েদের এক সেট পোশাক রাখা। তে সেটা নিয়ে ওয়াশরুমে যায়। ডাইনিং এসে দেখে জাঙ্কুক পূর্বার ওয়েতে শেফ সেজে কিচেনে রান্না করছে। উঠে পড়েছো? এসে নাস্তা করো। আপনিও নাস্তা বানাতে পারেন। কি করবো বলো? ব্যাচেলার, বউ তো নেই যে রান্না করে খাওয়াবে। অতঃপর দুজনে একসাথে খেতে বসে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে থাকে আর তে আনমনে খাচ্ছিল। জাঙ্কুক মনে মনে ভাবতে থাকে, জানি না তোমার পেটে কার বাচ্চা, আমি জানতেও চাই না। আমার এগুলো জানার কোনো ইচ্ছে নেই। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি,
তোমার কাছে আমি শান্তি পাই, ব্যাস এইটুকুই এনাফ। পরের দিন রাত্রেবেলা জাংকুক বারান্দায় দাঁড়িয়ে ভাবতে থাকে সেই দিনের কথা। মেয়েটাকে সে এখনো খুঁজে পায়নি, কিন্তু সে চায় মেয়েটাকে খুঁজে পেতে আর মেয়েটার কাছে গিয়ে পায়ে ধরে ক্ষমা চাইতে। সে কখনোই চায়নি একটা নিরীহ মেয়ের জীবন নষ্ট করতে। মনে মনে সে অপরাধ বোধ করতে থাকে। হঠাৎই জাংকুকের মনে খটকা লাগে। আসলে সে তো প্রায় সময় আগে ড্রিঙ্ক করতো, কিন্তু এমন তো কখনো হয়নি যে কন্ট্রোল হারিয়ে ফেলেছে। তাহলে সেদিন এমনটা কেন হলো? তাছাড়া তার মধ্যে অন্যরকম অনুভূতি কাজ করেছিল, যেটা সাধারণত হয় না। এটা কি কারো ষড়যন্ত্র? সেই দিন রাতে দু চোখের পাতা জাংকুক আর এক করতে পারে না। নানান চিন্তা ভাবনা তাকে গিলে খাচ্ছিল। পরের দিন অফিসে জাংকুক কাজ করছিল। ঠিক ওই সময় তার ফোনে একটা কল আসে। পরপরই জাংকুক তেকে নিজের কেবিনে আসতে বলে। তে কেবিনে আসতেই জাংকুক তেকে জড়িয়ে ধরে। তে বুঝতে পারছে না হঠাৎ কি হলো। জাংকুকের এমন কাণ্ডে তার পুরো শরীর যেন স্তব্ধ হয়ে গেল। হঠাৎই অনুভব করলো কাঁধে পানির স্পর্শ। কাঁদছে নাকি স্যার? স্যার, কি হয়েছে আপনার? কাঁদছেন কেন? তে, তুমি আমাকে এতদিন কিচ্ছু বলনি কেন? তে নিঃশ্বাস ভারী হয়ে গেল। তার বুক ধুকভুক করছে। কি উত্তর দেবে? তার মনে যে এখনো সংশয়। তুমি আমার এত কাছে থেকেও এতদিন কেন লুকিয়ে রেখেছিলে বলো তো আমাকে? আর এই বাচ্চার বাবাকে আমাকে আজ সব খুলে বলো। তে বুঝতে পেরেছে হয়তো জাংকুক তেকে চিনতে পেরেছে। সাথে সাথে তের চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়তে থাকে। সারা শরীর যেন অসর হয়ে আসে, কাঁপতে থাকে। জাংকুক তেকে চেয়ারে বসিয়ে দেয়। তারপর তের দু গালে হাত দিয়ে বলে ওঠে, বলো তে, আমি সব কিছু শুনতে চাই তোমার কাছ থেকে। তুমি কেন এতদিন সবকিছু লুকিয়েছিলে? তুমি জানো আমি তোমাকে পাগলের মতো খুঁজেছি। আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি তে, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে লিজা ভেবে। জাংকুক আর কোনো কথা বলতে পারে না। সে কান্নায় ভেঙে পড়ে। তে চোখের জল মুছে উত্তর দেয়, হ্যাঁ, এই সন্তানের পিতা আপনি। আর আপনার জন্য আমাকে সব জায়গায় অপমানিত হতে হয়েছে। শুধু আমি না, আমার পরিবারকেও। এক সময় মনে হয়েছে যদি মরে যেতে পারতাম, কিন্তু তখন আবার ভাবতাম এই বাচ্চাটার কি হবে? এটা তো নিষ্পাপ। আর যখন আপনার দেখা পাই তখন নানান সংশয়ে আপনাকে আমি কিচ্ছু বলতে পারিনি। আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বনই হচ্ছে এই বাচ্চা। জাংকুক সাথে সাথে তের পা ধরে বসে। আমাকে ক্ষমা করে দাও তে, আমার লোকেরা ভুলবশত লিজার জায়গায় তোমাকে নিয়ে এসেছিল। আর আমার সত্যি তেমন কোনো ইন্টেনশন ছিল না ওইসব করার। আমি শুধু বদনাম করতে চেয়েছিলাম, কিন্তু এমন কিছু করার ইন্টেনশন আমার ছিলই না। আমার সাথে ষড়যন্ত্র হয়েছে তে, বিশ্বাস করো। বিশ্বাস? আপনাকে আমি কিভাবে বিশ্বাস করব? আপনি সেগুলো ইন্টেনশনালি করেননি। আপনি তখন মাতাল ছিলেন। হ্যাঁ, আমি মাতাল ছিলাম, কিন্তু কোনো নেশাই আমাকে জেগে ধরতে পারে না। আমার ড্রিঙ্কসে যৌনতা প্রবণতা বাড়ানোর কিছু ঔষধ মেশানো ছিল, যেটা খাওয়ার ফলে আমার ওই রকম অনুভব হয়েছিল। আমি শারীরিক আকর্ষণ অনুভব করেছিলাম। তে স্তব্ধ হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে, এই জন্যই কি আমার কথাগুলো তার কানে পৌঁছাচ্ছিল না? আমি তো তাকে অনেকবার বলেছিলাম আমি লিজা না। তার মানে এইসবের জন্য ওই দিন সে এরকম উগ্রভাবে আচরণ করেছিল। আমার কোনো কথা সে শোনেনি। তের ভাবনার মাঝে জাংকুক বলে ওঠে, প্লিজ তে, বিশ্বাস করো, আমার এরকম করার কোনো ইন্টেনশন ছিল না। আমি শুধু বদনাম করতে চেয়েছিলাম। আর দেখো, আমার অফিসে এত কলিগ থাকতে আমি তোমার প্রতি কেন আকৃষ্ট হব বলো তো? তুমি আমার কাছে থাকলে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করি, যা হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব না। এক অদ্ভুত টান অনুভব করি, যেটা আমি কারোর সাথে পাই না। তোমাকে আমি নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছি তে। ইভেন আমি যখন জানতাম না তোমার পেটে আমার বাচ্চা, আমি তখনও সবকিছু মেনে নিয়েছি। মানুষ জীবনে অনেক ভুল করে, আর আমার ভুলটা হয়তো এটাই ছিল। কিন্তু আমি আমার এই ভুলকে ফুল বানাতে চাই। আপনি কি বলতে চাইছেন জাংকুক? আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার জন্য তুমি অনেক কথা শুনেছো, অপমানিত হয়েছো। সব কিছুর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। জানি আমার এই ক্ষমা হয়তো তোমার মনের ক্ষত মুছে দিতে পারবে না, কিন্তু মুছে দেওয়ার চেষ্টা তো করতে পারি। তোমার চোখের পানি আমার সহ্য হয় না তে, আমি তোমার চোখে আর পানি আসতে দেব না। বলে তের চোখের জল মুছে দেয় আর তের কপালে চুমু খায়। তে আবেগে প্লাবিত হয়ে জাংকুককে জড়িয়ে ধরে। সে এখন আর কিচ্ছু চায় না, একটা সুস্থ স্বাভাবিক জীবন চায়। তার বাচ্চাকে একটা সুস্থ পরিবেশ দিতে চায়। আর এভাবে তার বেঁচে থাকতে হবে না। তার সন্তানকে একটা সুস্থ স্বাভাবিক জীবন দিতে পারবে সে। চলো তে, এক্ষুনি আমরা দাদির কাছে যাই আর বলি আমরা বিয়েটা কালকেই করব। মানে এত তাড়াতাড়ি?
আপনি আগে শান্ত হন। আমি শান্ত আছিতে আর ঠান্ডা মাথার কথাগুলো বলছি। এটা আমার অনেক আগেই করা উচিত ছিল, কিন্তু আজকে সকালে আমি কেবল খবর পেলাম আর এই সব কিছু জানতে পারলাম। আমি তোমাকে একটা সুন্দর জীবন দিতে পারলে আমার মনের সকল অপরাধবোধ চলে যাবে। তে বিশ্বাস করো, আমি তোমাকে সুখে রাখবো। জাংকুকের মুখ থেকে এই কথাগুলো শুনে তের মনটা যেন একদম ঠান্ডা হয়ে গেল। অতঃপর জাংকুক তেকে নিয়ে তার দাদির কাছে চলে গেল। পরদিনই তাদের বিয়ে ফিক্স করা হয়। অতঃপর বিয়ে কমপ্লিট হয়ে যায় দুইজনার। বিয়েটা খুব সিম্পল ভাবেই হয়। রাতের খাবার শেষে জাংকুক বারান্দায় এসে সিগারেট জ্বালাতেই তে বলে ওঠে, একদম এসব আজে বাজে জিনিস আমার সামনে খাবেন না। আমার এসবের গন্ধে বমি আসে, আর আমি সবসময় খাই না তো শুধু। আপনার তো দেখছি খুব দোষ আছে, মদ খান, সিগারেট খান। আমি মদ খাই না, শুধু সেদিনই খেয়েছিলাম, তাও সামান্য। কিন্তু পরে কি থেকে যে কি হয়ে গেল। আর এসব খাবেন না বলে দিচ্ছি। বেশ, খাবো না। তার জন্য তোমাকে পেনাল্টি দিতে হবে। পেনাল্টি কি? মানে যখন যখন আমার সিগারেটের নেশা উঠবে আমি তোমাকে কিস করব, আর ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ না আমার নেশা মিটে যায়। এই যেমন এখন উঠে গেছে। এটা যদি সত্যিই আপনার নেশা কাটাতে সাহায্য করে তাহলে আমার কোনো সমস্যা। বাকি কথা আর শেষ করতে পারলো না তে। এর আগে জাংকুক তের অধৈর্যরা আঁকড়ে ধরলো। টানা 3 মিনিট জাংকুক তের ঠোঁটের উপর রাজত্ব করতে থাকে। এক হাত দিয়ে তের গাল, অন্য হাত দিয়ে তের কোমর চেপে ধরে নিজের একদম কাছে টেনে নেয় জাংকুক। এইদিকে তে জাংকুকের এসব উথল পাথর কর্মকাণ্ডে পাগল হয়ে যাচ্ছে। তের আঙুল জাংকুকের ফিটফ্যাট বডির উপর যেতেই কিছু একটা মনে হতেই তে লাফিয়ে দূরে সরে যায়। কি হলো? একটা কথা মনে আসলো হুট করে। সেদিন যদি লিজার জায়গায় আমি না আসতাম তাহলে আপনি লিজার সাথে ওসব করতেন, আর লিজাও এখন প্রেগনেন্ট হয়ে যেত। আর এই থামো থামো থামো, তুমি কই থেকে কই চলে গেলে? হঠাৎ লিজা আসলো কই থেকে? না, এটা তো সত্যি, তাই না? বলুন। আপনি তো তখন জানতেন আমি লিজা। এই জন্যই বলে মেয়ে মানুষের ওভার থিঙ্কিং এর কোনো সীমা পরিসীমা নেই। শোনো, আমার তো শুধু প্রতিশোধ নেওয়া নিয়ে কথা ছিল, এসব তো আমি ভাবিনি। আর ওই নেশা জাতীয় মেডিসিন আমার উপর এতটা ভর করেছিল যে আমি নিজেকে সামলাতে পারিনি। তখন কি থেকে কি হয়ে গেছে আমার তখন হুঁশ ছিল না তে। বিশ্বাস করতে আমার এরকম কোনো ইন্টেনশনই ছিল না। আমি তো শুধুমাত্র ওকে। আচ্ছা, বুঝেছি। তে আর কিছু বলতে পারলো না। তার আগে জাংকুক আবারও তেকে টেনে নিজের সাথে মিশিয়ে নিজের অধৈর্যরা তের অধরে মিশিয়ে দিল। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে তের কানে ফিসফিস করে বলল, এখন আর কথা বাড়িও না জান, তোমাকে আদর করতে দাও। বলে তের গিবা দেশে নিজের মুখ ডুবিয়ে দিল। চমুতে ভরিয়ে দিল তের গলা। তের যেন নিজেকে এখন মাতাল মাতাল মনে হচ্ছে। জাংকুককে খামচে ধরে সে নিজেকে স্থিরভাবে রাখার জন্য তার শরীরে অদ্ভুত এক শিহরণ বয়ে যাচ্ছে। শরীরের লোমকোষগুলো মনে হচ্ছে দাঁড়িয়ে গেছে। জাংকুক তেকে কোলে তুলে বেডে শুয়ে দেয়। তারপর তের শরীরের উপর থেকে শাড়িটা সরিয়ে তের বক্ষ বিভাজনে মাথা রাখে। তে চোখ বুজে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। জাংকুক মুখ তুলে তের দিকে তাকিয়ে মুখ বরাবর এসে বলে, আচ্ছা, এতে বেবির কোনো সমস্যা হবে না তো? তে মাথা নাড়িয়ে না বোঝায়, তারপর অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় লজ্জায়। জাংকুক নিজের স্পর্শ তের সারা অঙ্গে দিতে থাকে। এদিকে তে বিছানার চাদর খামচে ধরে আছে। জাংকুক তার হাত তের পেছনে ঢুকিয়ে ইনাটা খুলে ফেলে। তের সারা শরীরে কাঁপছে। ইনাটার নিচে ফেলে দিয়ে জাংকুক তের বক্ষ বিভাজনের স্তম্ভে মুখ দিয়ে দেয়। এক হাত দিয়ে তের উদরে স্পর্শ করছে, অন্য হাত দিয়ে তের অন্য স্তম্ভ স্পর্শ করে যাচ্ছে ক্রমাগত। এতে তের শরীর আরো উত্তেজিত হতে থাকে। খামচে ধরে জাংকুকের চুল। জাংকুক তার উদরের হাত দিয়ে তের পেটিকোট খুলে ফেলে। তারপর তের 2 পায়ের মাঝ বরাবর ঢুকে তার হাত তের গভীরে ঢুকিয়ে দেয়। তে হাঁসফাঁস করতে থাকে। তার শরীর উত্তেজিত। এখন জাংকুকও যেন আরো বেশি উত্তেজিত হয়ে ওঠে। কিছুক্ষণ পর জাংকুক তের 2 হাত চেপে ধরে নিজেকে তের গভীরে প্রবেশ করায়। সাথে সাথে তের মুখ থেকে বেরিয়ে আসে, আহ জাংকুক। তের মৃদু কান্নার আওয়াজ জাংকুকের কানে আসতেই জাংকুক তের কানে ফিসফিস করে বলে, শান্ত হও সোনা, অনেকদিন পর তো, তাই এমন ব্যথা পাচ্ছ। আর একটু সহ্য করো সোনা, ঠিক হয়ে যাবে। বলেই জাংকুক তের গভীরে বারবার ধাক্কাতে থাকে।
এত কিছু পর সে তেকে পেয়ে নিজেকে সামলাতে পারছে না, তাই নিজের উপর কন্ট্রোলও নেই। কিছুক্ষণ পর আস্তে আস্তে তে শৈলে সয়ে যায়। ব্যথাময় যন্ত্রণা যেন এখন তার সুখ হয়ে গেছে। দুজন একে অপরের মাঝে ভালোবাসার গভীরে হারিয়ে যায়। শেষ রাতে দুজন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন জাংকুক আসল কালপিটকে ধরে, যে জাংকুকের ড্রিঙ্কে ওই মেডিসিন মিশিয়েছিল। এটা আসলে জাংকুকের একটা কাছের বন্ধু, যে জাংকুকের বদনাম করার জন্য এটা করেছিল, কিন্তু সে সফল হতে পারেনি। এখন অবশ্য কর্মের ফল ভুগতে হবে, যা জাংকুকের সাথে করেছে। আর ওইদিকে জাংকুকের বোনের সাথে যে জঘন্য কাজটা করেছিল তাকেও জাংকুক ধরে ফেলে। সব প্রমাণ জোগাড় করে তাকেও জেলে পুরে দেয়। এরপর কেটে যায় বেশ কয়েকদিন। তে সবে মাত্র গোসল সেরে বের হয়েছে। জাংকুক পেছন থেকে তেকে জড়িয়ে ধরে। জাংকুক ড্রয়ার থেকে হেয়ার ড্রায়ার বের করে তের চুলগুলো শুকাতে থাকে। তে বেডের পাশে একটা বক্স দেখে বলে, জাংকুক, এই বক্সটা কি আছে? জাংকুক একটু মুচকি হেসে বলল, নিজে দেখে নাও। তে অনেক উৎসাহিত হয়ে বক্সটা খুললো। খুলেই দেখলো যে একটা কালো রঙের নাইটি। ছি, এসব কি? কার এটা? এত ছোট, তাও আবার আগে পিছে সব খোলা। কার আবার? তোমার। তুমি পরবে বলেই তো তোমার সাইজ মিলিয়ে নিয়ে আসলাম। ছি, এসব বাজে জিনিস আমি পরবো ভাবলেন কি করে? আমি কিছুতেই এসব পরবো না। প্লিজ না করো না, আমার অনেক ইচ্ছে করছে তোমায় এটাতে দেখতে। আপনি তো শুধু দেখবেন না, আপনি আমাকে এটা পরলে চোখ দিয়ে গিলে খাবেন। আমি কিছুতেই পরবো না। এটা পরার জিনিস হলো? পরবে না তো? না। জাংকুক মুহূর্তের মধ্যে তেকে কোলে নিয়ে পাশের ড্রেসিং এর উপর বসিয়ে দিল। জাংকুক, পরে যাব তো আমি। পরবে কিনা আগে সেটা বলো। স্বামীর কথা শুনবে না? হ্যাঁ বলে জাংকুক তের কানের কাছের চুলগুলো সরিয়ে তের কানে একটা চুমু দিল। তের পুরো শরীরের লোম যেন দাঁড়িয়ে গেল জাংকুকের এক চুমুতেই। তের কণ্ঠ অনেক ক্ষীণ হয়ে আসে, দেখুন, এসব পড়ার অভ্যাস নেই আমার। আরে আমি কি বলেছি রোজ রোজ পড়তে? শুধু আজকের জন্য প্লিজ। তে কিছু বলে না দেখে জাংকুক তের ঘাড়ে কিস করা শুরু করে দেয় উথল পাথাল ভাবে। জাংকুকের চুমুর গভীরতা এতটাই ছিল যে তের পক্ষে সেটা সহ্য করা হচ্ছিল না। জাংকুক তের ঘাড় থেকে ঠোঁটের দিকে এগিয়ে এলেই তে বলে ওঠে, পড়বো পড়বো। এই তো গুড গার্ল। তে নাইটি নিয়ে ওয়াশরুমে যায়। ওয়াশরুমের আয়না নিজেকে দেখে তের এতই লজ্জা করে যে জাংকুকের সামনে যেতে তার হার্ট ফেল হয়ে যাবে এমন অবস্থা। ওইদিকে জাংকুক ডাকাডাকি শুরু করে দিয়েছে। এক্ষুনি বাইরে না গেলে জাংকুক ভেতরে চলে আসবে। তে আস্তে আস্তে গুটিসুটি পায়ে জাংকুকের সামনে এসে দাঁড়ায়। জাংকুক এক হাত বাহুতে গুজে আর এক হাত ঠোঁটে দিয়ে হা করে তাকিয়ে আছে তের দিকে। তে হাত দিয়ে নিজের শরীর আর কাপড় টেনে বড় করার বৃথা চেষ্টা করছে। হ্যাঁ, হয়েছে আপনার দেখা, এখন আমি খুলে ফেলবো। এসব কেউ পড়ে নাকি? ধুরু। জাংকুক আস্তে আস্তে তের দিকে এগোতে থাকে। তুমি কি বুঝতে পারছো ডার্লিং, তোমাকে কি পরিমাণ যে হট লাগছে? আপনি এমন কেন করছেন জাংকুক? আই এম ভেরি হর্নি মাই গার্ল। দেখুন জাংকুক, আমি প্রেগনেন্ট, এটা ভুলে যেন না। ভুলেনি তো? আমি তো শুধু একটু আদর করতে চাচ্ছি, ব্যাস। তে পালাতে যাবে অমনি জাংকুক খপ করে ধরে ফেলে। পালাচ্ছে কোথায়? আমি তো আমার হিসাব বুঝিয়ে নিব। আমার হাত তোমাকে ছোঁয়ার জন্য পাগলের মতো করছে। এক্ষুনি না স্পর্শ করলে আমার হাত মনে হয় মরেই যাবে। কি সব আবল তাবল বকবক করছেন আপনি? জাংকুক তের কথায় পাত্তা না দিয়ে তের পুরো শরীরে নিজের হাতে রাজত্ব চালাতে থাকে। তের শরীরের সব লোম দাঁড়িয়ে গেছে জাংকুকের স্পর্শ পেয়ে। জাংকুক তেকে দেয়ালের সাথে কিছুটা চেপে ধরে। তের দু হাত জাংকুকের হাতে বাঁধা। জাংকুক দাঁত দিয়ে তের নাইটির ফিতেটা খুলে দিলেই তের সাথে সাথে জাংকুককে জাপটে ধরে। জাংকুক প্লিজ, এমন করবেন না। পুরো রুমের লাইট জ্বলছে আর আমার লজ্জা করছে। বিয়ের এতদিন পরও লজ্জা কাটেনি, কিন্তু আই প্রমিস আজকের পর আর কোনো লজ্জাই তুমি পাবে না। কারণ আজ যা হবে লাইট জ্বালিয়ে দিয়েই হবে। জাংকুক না, প্লিজ এমন করবেন না। জাংকুক তেকে কোলে তুলে বিছানা নিয়ে আসে। তের সাথে সাথে চাদরটা তার গায়ে জড়িয়ে নেয়। আরে ভয় পেও না, বেশি কিছু করবো না তো, শুধু একটু ভালোবাসবো। আগে লাইট নিবান। না, লাইট থাকবে এভাবেই, আমি দেখবো তোমার কোথায় কি আছে। মানে কি? হ্যাঁ। জাংকুক তের চাদরটা টান দিয়ে নিজেও ঢুকে পড়ে চাদরের নিচে। আপনি কিছু বলার আগেই জাংকুক তের ঠোঁট জোড়া নিজের অধরে নিয়ে নিল। আমার এখন খুব সিগারেটের নেশা উঠেছে, প্লিজ বাধা দিও না আমাকে। গিভ মি সাম স্মোক ডার্লিং। অতঃপর জাংকুক তের মধ্যে মত্ত হতে থাকে। তেও জাংকুকের স্পর্শে কাবু হয়ে যায়। জাংকুক তার ভালোবাসার স্পর্শ তের সারা শরীরে এঁকে দেয়। তেও জাংকুকের ব্যথাময় সুখ নিতে থাকে। বাকিটা ইতিহাস। সারা রাত জাংকুকের পাগলামির জন্য ঠিক মতো ঘুমাতেই পারেনি তে। জাংকুক বেচারি তেকে কাল রাতে এত চুমু দিয়েছে যে
তের শরীরের সবখানে এখন জাঙ্কুকের ঠোঁটের স্পর্শ বিদ্যমান। ঘাড় আর গলায় ভালোবাসার নিশান ছাড়তেও ভোলেনি। সকালে জাঙ্কুকের ঘুম হালকা হতেই তের দিকে তাকিয়ে থাকে। কি মিষ্টি তুমি তে, ঠিক যেন ভোরের আলোর মতো কোমল, ফুলের মতো মোহনীয় আর শিশিরের মতো শীতল। জাঙ্কুক তের কপালে ছোট চুমু দিয়ে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে তে এই পাশ ওপাশ করছে, তাই জাঙ্কুক তাকে ডাকে। ঠিক তখনই দরজায় বেল বাজে। তে লাফিয়ে উঠে ওয়াশরুমে দৌড়। জাঙ্কুক দরজা খুলে, তোমাদের ডাকতে এলাম, চলো একসাথে ব্রেকফাস্ট করি। তারপর সকলে একসাথে মিলে ব্রেকফাস্ট করে। তে নাস্তা সেরে রুমে চলে আসে। তেকে এখন আর অফিসে যেতে হয় না। অবশ্য বিয়ের পরের দিনই জাঙ্কুক সবাইকে জানিয়ে দিয়েছে তে তার ওয়াইফ, আর তে এখন থেকে বাসায় থাকবে, সেটা তেকে খুব ভালো করে বলে দিয়েছে জাঙ্কুক। তের বাবা মায়ের সাথে তের সম্পর্ক এখন স্বাভাবিক হয়েছে। তে রুমে আসতেই জাঙ্কুকের সাথে সাথে রুমে আসে। কি হলো, রুমে এলেন যে? আপনার তো এখন অফিসে যাওয়ার কথা ছিল, এখন মোটেও যাওয়ার মুডে নেই, বড্ড প্রেম প্রেম পাচ্ছে। আপনার সবসময় শুধু প্রেমই পায়। কাল রাতে অনেক জ্বালিয়েছেন, কিন্তু কিছু তো করেনি বলো, শুধু তো চুমুই খেয়েছি। কবে যে তোমার পেট থেকে সে নামবে আর আমি একটু প্রাণ ভরে তোমাকে আদর করব। এত কিছু করেও আপনার মন ভালো না, একে তো আপনিই ঠকিয়েছেন। এখন অপেক্ষা করুন 7 মাস, সেটা তো করতেই আসি। বলি তের কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। আপনার এই ঠোঁটগুলো অনেক ভয়ঙ্কর, তাই আর তোমার ঠোঁটগুলো যেন নেশার মতো, একবার ডুবে গেলে আর উঠতে ইচ্ছে করে না। আপনি না এক বাচ্চার বাবা হতে যাচ্ছেন, এই অসভ্যতামগুলো একটু কমান। ছেলে মেয়ের সামনে এসব করলে কিন্তু মান সম্মান কিছু থাকবে না। ধরো দরকার পড়লে ওদের একটা রুমে আলাদা করে রেখে দিব, আর তুমি আর আমি একা থাকবো নিরিবিলিতে, ফুল রোম্যান্স। জাঙ্কুকের কথা শুনে তে খিলখিল করে হেসে ওঠে। এই লোকটা আসলেই পাগল। এভাবে সময় কেটে যাচ্ছে। 9 মাস 5 দিনের মাথায় হুট করে তের অনেক পেটে ব্যথা ওঠে। জাঙ্কুক তখন অফিসে ছিল। তের হেল্পার এমন অবস্থা দেখে জাঙ্কুককে কল করে। জাঙ্কুক যেন মুহূর্তে ঝড়ের বেগে বাসায় আসে, সাথে সাথে তেকে নিয়ে হাসপাতালে দৌড় দেয়। ডাক্তার বলে বেবির পজিশন হুট করে চেঞ্জ হয়েছে, তাই এক্ষুনি অপারেশন শুরু করা লাগবে। যাবতীয় সকল কাজ সেরে তেকে সাহস দিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে। জাঙ্কুকের সাথে জাঙ্কুকের দাদি উপস্থিত হয়। মিনিট 40 পর অপারেশন থিয়েটারে আলো নিভে যায়। জাঙ্কুক হুড়মুড়িয়ে দরজার সামনে এসে দাঁড়ায়। নার্স সাথে একটা বেবি নিয়ে হাসি মুখে বাইরে আসে। বেবিকে জাঙ্কুকের হাতে দিয়ে বলে মেয়ে হয়েছে, অভিনন্দন। জাঙ্কুক মেয়ের মুখ দেখার আগেই নার্সকে জিজ্ঞাসা করে তে কেমন আছে। ভালো আছে, ওনাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, উনি এখন ঘুমাবেন, ঘুম ভাঙলে আপনি দেখা করতে পারবেন। জাঙ্কুক বেবিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। বাচ্চা যেন পুরোপুরি জাঙ্কুকের কার্বন কপি। কয়েক ঘন্টা পর তের হুঁশ ফিরে সে তাকিয়ে দেখে জাঙ্কুক আর তার মা বাবা তাকিয়ে আছে তার দিকে। চোখ মেলি বাবা মাকে দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায় তে। বেবিকে নার্স তের কোলে দেয়। তে বেবির কপালে চুমু খেয়ে বুকে জড়িয়ে নেয়। এই দৃশ্য দেখে তের বাবার চোখ দিয়ে পানি চলে আসে। আজ তার ছোট্ট মেয়েটা মা হয়েছে, এর চেয়ে আনন্দের আর কি আছে তাদের কাছে। কিছুদিন পর তেকে ডিসচার্জ করা হয় হসপিটাল থেকে। জাঙ্কুক তেকে নিয়ে বাসায় আসে। তে বিছানায় বসে আছে আর বেবির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমাদের মেয়ে কিন্তু বেশ সুন্দরী হবে, তাই না? হ্যাঁ একদম, এখন তো কত ছোট, কিন্তু দেখতে দেখতেই বড় হয়ে যাবে। চিন্তা করো না, বড় হতে গেলে আমি আর একটা তোমার পেটে ঢুকিয়ে দেব। বন্দুক তাক করাই আছে, তুমি পারমিশন দিলেই একটা বাচ্চার বাপ হয়েছেন, এখনো কি এসব না বললেই না? ধরো সবে তো এক বাচ্চার বাপ হয়েছি, আমার তো ইচ্ছে আছে হালি খানের বাচ্চার বাপ হবার। তে চোখ পাকিয়ে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক মিটি মিটি হাসে। জাঙ্কুকের শূন্য পৃথিবী এক নিমেষেই ভরে ওঠে। মেয়ে আর তেকে নিয়ে অনেক বাধা, অনেক ভুল বোঝাবুঝির মধ্য দিয়ে তাদের সম্পর্কের এই পরিণতি পেয়েছে। জাঙ্কুক বুক দিয়ে তাদের আগলে রাখার চেষ্টা করে। জাঙ্কুক এখন পারফেক্ট বাবা আর পারফেক্ট হাজব্যান্ড হয়েছে। অপারেশনের পর থেকে তেকে কোনো কষ্ট পেতে দেয়নি জাঙ্কুক। একজন স্বামী আর একজন বাবা হিসেবে চিরকাল সে নিজ দায়িত্বে অনড়। আর এই গল্পের সমাপ্তি এখানেই। বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো তোমরা। আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না।